হয়েছিল তো সবগুলা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হয়েছিল, তাই তো? ওসিপি আছে আর হচ্ছে ওয়ারেস আছে আর ইপিডিন বলে একটা ওষুধ বাকি ছিল না? এপিডিন ওটা দেখানো হয়নি তো? এপিডিন এখানে লিখে না, ছোট ওষুধ। হ্যাঁ, এটাকে লিখে নাও, তারপরে এফিড্রিন এই ঔষধটি nasal mucous membrane nasal mucous membrane nasal mucous membrane এই ওষুধটি nasal mucous membrane ও বিভিন্ন প্রকার সাইনাসের মিউকাস মেমব্রেনের উপর বিভিন্ন প্রকার সাইনাসের মিউকাস মেমব্রেনের উপর কাজ করে এবং তাদের কন্ডিশনকে রোধ করে, তাদের কন্ডিশন কন্ডিশনকে রোধ করে, তাদের কন্ডিশনকে রোধ করে। ফলে নাসিকার প্রদাহ ও সাইনাসের অবরোধ obstruction সাইনাসের যে obstruction অবরোধ দূর করে। এবার দেখো when it should be used, অর্থাৎ কখন এই ওষুধটি ব্যবহার করবে। কাঁচা সর্দি কাশি ও নাসিকার প্রদাহে অ্যাকুট ক্যাটারাক্ট, কাঁচা সর্দি ও নাসিকার প্রদাহে ওষুধটি ব্যবহার করা হয়। এই ওষুধটি ব্যবহার করা হয়। সাইনোসাইটিস রোগে সাইনোসাইটিস রোগে এটি ব্যবহার করা হয়।
অ্যাপেন্ডিসাইটিস রোগে একটি ব্যবহৃত হয়। আর 3 নম্বর দেখো ইনফ্লুয়েঞ্জার ফার্স্ট স্টেজে এই ওষুধটি ব্যবহৃত হয়। ওষুধটি 5 mg ট্যাবলেট হিসাবে পাওয়া যায়। এই ওষুধটি 5 mg ট্যাবলেট হিসাবে পাওয়া যায়। এই ওষুধটি 5 mg ট্যাবলেট হিসাবে পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো দিনে 3 বার প্রয়োজন মতো ব্যবহার করা যায়। দিনে 3 বার, ম্যাক্সিমাম দিনে 3 বার ব্যবহার করা যায় প্রয়োজন মতো। সাইড এফেক্ট সাধারণত স্লিপিনেস আর হচ্ছে ড্রাইনেস হয়। সাইড এফেক্ট দুখানা আছে মাত্র, একটা হচ্ছে ঘুম ঘুম ভাব আর একটা হচ্ছে ড্রাইনেস অফ মাউথ, মানে মুখ শুকিয়ে যাওয়া। ভাব আর মুখ শুকিয়ে যাওয়া। আর হচ্ছে সাবধানতা কি নেবে না, ওষুধটি খেয়ে গাড়ি চালানো যাবে না, ওষুধটি খেয়ে গাড়ি চালানো যাবে না। আর ওষুধটি চলাকালীন কোনো নেশা, মদ্যপান, ধূমপান এসব করা উচিত নয়।
এই সিস্টেমটার উপরে কাজ করে। Actually, Bora compensative pill at a combination of estrogen and progesterone. এই দুটোর কম্বিনেশনে তৈরি করা হয় এই দুটো হরমোন। ফিজিওলজিক্যালি আমরা এই দুটো হরমোনের কাজ জানি, আমরা ফিজিওলজিক্যাল করেছিলাম যে এরা কোথা থেকে বেরোয় আর এরা কি কাজ করে, কোথা থেকে বেরোয় এরা বলো। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এই হরমোন দুটো কোথা থেকে বেরোয়? ওভারি থেকে। ফিমেল যে মেন জেনিটাল অর্গান এটা হচ্ছে ওভারি, এই ওভারি থেকে এই দুটো হরমোন বেরোয় ইস্ট্রোজেন আর এই যে এখানে কি কাজ করে, ইস্ট্রোজেন কি কাজ করে? ওভুলেশনটাকে মেইনটেইন করে, ইউটেরাসে এন্ডোমেট্রিয়ামটাকে তৈরি করে, তাই তো, যাতে কিনা ফার্টিলাইজ ওভারটা ইউটেরাসের মধ্যে বেড়ে উঠতে পারে। এটা মেন কাজ। এরা কার ইনফ্লুয়েন্সে বেরোয়? ওইটার নাম হচ্ছে পিটুইটারি। এরা কার ইনফ্লুয়েন্সে বেরোয়? পিটুইটারি। PITUITARY। এই পিটুইটারি থেকে ইনফ্লুয়েন্সারকে FSH আর হচ্ছে LH, এই দুটো হরমোন হচ্ছে ইনফ্লুয়েন্সার। এরা পিটুইটারি থেকে বেরোয়, বেরিয়ে ওভারির উপরে ক্রিয়া করে। তখন ওভারিতে কি হয়, একটা প্রাইমোডিয়াল ফলিকল আস্তে আস্তে ম্যাচিউর বড়, ঠিক আছে, এবং ওই ম্যাচিউর ফলিকলের ভেতরে একটা ওভাম বা সেকেন্ডারি সাইট যাই বলো সেটা ডেভেলপ করে এবং ওভুলেশন হয়ে সেটা বাইরে বেরিয়ে আসে। আর যখন এই বড় হয়, এই যে এটা ফলিকলটা আস্তে আস্তে বাড়ছে, এখানে বড় হয়ে লামচার হয়ে এর ভেতরে ওভামটা বাড়ছে, লামচার হয়ে বেরিয়ে এলো। এই যে বড় যখন হচ্ছে তখন এই ওয়াল থেকে এই দুটো হরমোন বেরোয়, ইস্ট্রোজেন আর হচ্ছে প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কি করে, এরা ইউটেরাস এন্ডোমেট্রিয়ামটাকে তৈরি করে, মোটা করে, ঠিক করে, অর্থাৎ খাদ্য সঞ্চয় করে, রক্ত সঞ্চয় করে, মানে এইখানে যে ওভামটা বেরোলো, এইখানে পেরিকস্টিয়াম এখানে তো আসবে, এখানে যদি স্পার্ম দিয়ে পৌঁছায় ফার্টিলাইজ হবে, ফার্টিলাইজ কনসেপ্টটা আস্তে আস্তে ইউটেরাসের মধ্যে মশার মেঝে বড় হয়। এই তো মেইন পার্ট। এবং তাদেরকে কন্ট্রোল করতে থাকে এই দুটো হরমোন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, ঠিক আছে। তো আমরা এই থিওরিটাকে বাইরে থেকে ইউজ করে আমরা কিছু জিনিসের সমস্যা, মেনলি প্রেগনেন্সিটাকে রোধ করতে পারি। কিভাবে? হাও? এখানে আমরা এই যে সাইকেলটা চলে, একটা 28 দিনের সাইকেল চলে তো, একটা ডে 1 থেকে, ডে 1 মানে ইনিশিয়েশন অফ মেনস্ট্রুয়েশন, ডে 1 মানে মেনস্ট্রুয়েশন শুরুর দিন, মেনস্ট্রুয়েশন চললো ডে 2, ডে 3, কারো ডে 4, কারো ডে 5, এই তো নরমাল 1 থেকে 5 দিন পিরিয়ড টাইম। এই পিরিয়ড চলার পরে একদিন রেস্টিং ফেজের পরে তোমার পিটুইটারি থেকে এই এফএসএইচ হরমোন হতে পারে। এর পেছনে ইতিহাসটা কি? না, এর পেছনে এই যে মেনস্ট্রুয়েশন কেন হলো, মেনস্ট্রুয়েশন কেন হলো, এই মেনস্ট্রুয়েশন আজকে দেখছি মেনস্ট্রুয়েশন হলো, কিন্তু এর শুরুটা হয়েছিল 28
দিন আগে। বুঝতে পেরেছো? কিভাবে না পিটুইটারি থেকে 28 দিন আগে এফএসএইচ এনএইচ করানো হয়েছিল। সেই এফএসএইচ এনএইচ এর প্রভাবে এখানে একটা গ্রাফিয়ান ইম্যাচুর গ্রাফিয়ান ফলিকল ম্যাচুর গ্রাফিয়ান ফলিকল হয়েছিল। সেই ম্যাচুর গ্রাফিয়ান ফলিকলের মধ্যে একটা ওভাম ছিল, ওভ্যুলেশন প্রক্রিয়ায় সেটা বাইরে এসেছিল। ঠিক আছে? আর যখন এটা ম্যাচুর হচ্ছিল তখন এই গাছ থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ছাড়ছিল এবং এখানকার এন্ডোমেট্রিয়ামটাকে তৈরি করছিল। এইখানে যে ওভ্যুলেশন হবে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই 14 দিনের মাথাতে ওভামটা এখানে ডিসচার্জ হয়েছে। এইখান থেকে সাইকেলটা শুরু হয়েছে। এরপরে যে ডিসচার্জ হয়ে গেল, এই যে এটা একটা গ্ল্যান্ডে পরিণত হয়ে গেল যার নাম হলো কর্পাস লুটিয়াম। বুঝতে পেরেছো? এবার এই ওভ্যুলেশনটা কেন হলো? যখন এখানে এটা বাড়ছে তখন বেশি পরিমাণে ইস্ট্রোজেন ক্ষরণ করে, খুব কম পরিমাণে প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন এত ক্ষরণ করতে লাগলো, ব্লাডে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়তে লাগলো, কারণ রক্তের মাধ্যমে তো হরমোন বয়। যখন দেখলো ইস্ট্রোজেনের হাইটটা অনেক বেড়ে গেছে তখন নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বলে আমাদের শরীরে একটা মেকানিজম, যখনই কোনো উদ্ভিদ হবে সেটাকে আমরা দাবিয়ে দিই। ঠিক আছে? তো যখন এখান থেকে রক্ত বহন বইছে, পিটুইটারি গ্ল্যান্ডের যে ইস্ট্রোজেনের পরিমাণ কিন্তু বেড়ে গেছে, তখন ও এফএসএইচ লিবারেশনটা বন্ধ করে দেয়, করে দিয়ে এলএইচটা ছেড়ে দেয়। একটু বলে এলএইচ সার্চ। এর ফলে এই যে ইস্ট্রোজেনের প্রভাবে তো এটা বড় হচ্ছিল, যে এফএসএইচ এর প্রভাবে যে এফএসএইচ অফ হয়ে গেল, এ তখন ফাস্ট করে ওভ্যুলেশন হয়ে গেল। ওভ্যুলেশন হওয়ার পরে এই যে ওভামটা আস্তে 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 এখানে এসে রেস্টিং করবে। এখানে 48 ঘন্টা থেকে থাকতে পারে, 48 থেকে 72 ঘন্টা। তো এই সময় যদি এখানে পাম্প থাকে তাহলে ফার্টিলাইজ হবে, না থাকলে ফার্টিলাইজ হবে না। বললাম ফার্টিলাইজ হবে। ঠিক আছে? তখন কি হয়, এইটা এই যে এখান থেকে এই প্ল্যান্টটা হয়েছিল কর্পাস লুটিয়াম, এ প্রোজেস্টেরন বেশি পরিমাণে ছাড়ছে, ইস্ট্রোজেনটা কম পরিমাণে ছাড়ছে। ফলে এন্ডোমেট্রিয়াম আরো সুগঠিত হচ্ছে, মানে এদের সিক্রেশনটাকে বাড়িয়ে দিচ্ছে। এইবার এখানে যখন ফার্টিলাইজেশন হলো না, এই 48 ঘন্টার পরে মরা করে না করে তখন আস্তে আস্তে এখানে চলে এলো। আর এই যে প্ল্যান্টটা এই আস্তে আস্তে 26 দিনের মাথায় অবলুপ্ত হয়ে গেল। যেই অবলুপ্ত হয়ে গেল, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ছাড়া বন্ধ হয়ে গেল। তখন যার প্রভাবে এন্ডোমেট্রিয়ামটা বাড়ছিল ভেঙে পড়ে ব্লিডিং চালু হয়ে গেল। আবার ডে 1 এ চলে এই সাইকেল প্রতি মাসে একটা মেয়ের শরীরে মেনার্কি থেকে মেনোপজ অব্দি চলে যাচ্ছে। ঠিক আছে? এটা চলে যাওয়ার জন্য এখানে যদি স্পার্ম গ্যাসের ফার্টিলাইজেশন, তো এই জন্যে আমাদের কি করা হলো, বাইরে থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এর ওভারি ছাড়ছিল, আমরা কি করলাম, বাইরে থেকে দিতে লাগলাম। কবে থেকে? 1 2 3 4 5 দিনের মাথায়। কারণ এইখানে ইস্ট্রোজেনটা কম হচ্ছে, 5 দিনের মাথায় সবচেয়ে কম হচ্ছে, তখনই ও সুইচ অন হয়। সেই 5 দিনের মাথায় যখন সুইচ অন ভাবছে, তখন 5 ধাপ সেই সময় মুখে খাই দিলাম, তো ব্লাডে অ্যাবসর্ব হবে, ইস্ট্রোজেনটা বাড়বে। তারপরে দিন আর একটা খাওয়া আরো বেড়ে গেল, পিটুইটারি খাবে যাচ্ছে। পিটুইটারি আর সুইচ অন হলো না, ও এফএসএইচ করোনা করলোই না। দেখছো তো আস্তে আস্তে পাচ্ছে, প্রতিদিন একটা করে বাইরে থেকে দিচ্ছে। হ্যাঁ, সেটা পরে শিখছি ফিজিওলজিটা, কি প্রবলেম হলো সেটা পরে। তো এখানে যেমন পিটুইটারি খাওয়াতে গেলে যাবো, আবার পয়সা কিছু দিতে হবে, বাড়তি থাকে তখন পিটুইটারি এফএসএইচ ছাড়লোই না। তার ফলে কি হয়, এফএসএইচ যেটা ওভারের করে কাজ করছিল, এই কাজটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে? ইউটেরাস তো জানবে না কোথা থেকে আসছে, ও
ওভারির সাহায্যে না বাইরে থেকে দিচ্ছি, ও তো ব্লাড থেকে টানবে। যখনই দেখছি স্ট্রোজেন বেশি আছে, ইউটেরাস টেনে নিচ্ছে, টেনে নিয়ে এন্ডোমেট্রিয়ামটা প্রিপেয়ার করছে। এরকম করতে করতে আমরা 21 দিন অবধি খাইয়ে দিলাম। 14 দিন, 15, 16, 17, 18, 19, 20, 21 দিন। 21 দিন না, 5 দিন থেকে শুরু করে দেখো, 22, 23, 24, 25, 26 দিন খাইয়ে দিলাম স্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বিনেশন দিয়ে। ঠিক আছে, তার ফলে কি হলো, এই যে ওভারি অ্যাক্টিভেট ছিল, সে অ্যাক্টিভেট হলো না, ফলে কোনো ওভলিউশন হলো না। অথচ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যখন বাইরে থেকে দিয়েছি, এই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ইউটেরাসের উপরে যে প্রভাবটা, সেটা যেন ঘটলো, অথচ ওভলিউশন। 26 দিনের মাথায় আমি এবার খাওয়া বন্ধ করে দিলাম। যে খাওয়া বন্ধ করে দিলাম, সেই প্রোজেস্টেরনের মাথা কমতে থাকবে, তখন এন্ডোমেট্রিয়ামটা 28 দিনের মাথায় ভেঙে যাবে, মেনস্ট্রুয়েশন হয়ে যাবে, অথচ ওভলিউশন হলো না। অর্থাৎ মেন উদ্দেশ্য কি দাঁড়ালো, ওভিউলার মেনস্ট্রুয়েশনটাকে আমরা অ্যানওভিউলার মেনস্ট্রুয়েশন করলাম। কিসের জন্য? ফর প্রিভেনশন অফ দ্য প্রেগন্যান্সি। বুঝা গেল? হ্যাঁ, সেই জন্য এই যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা সম্বন্ধে একটু নোট লিখে রাখ। এটা আমি কার্যকারিতাটা বুঝিয়ে দিলাম, এইবার লেখো, বুঝতে পারবে। লেখো, স্টোরিয়ান প্রোজেস্টেরন কম্বিনেশন ট্যাবলেট। এই ঔষধ দিয়ে দেখো, এই ওষুধটি কন্ট্রাসেপটিভ পিল হিসাবে ব্যবহৃত হয়, বা বাংলায় গর্ভ নিরোধক পিল হিসাবে ব্যবহৃত হয়। এই ঔষধটি গর্ভ নিরোধক পিল হিসাবে বা কন্ট্রাসেপটিভ পিল হিসাবে ব্যবহৃত হয়। এই ঔষধটি গর্ভ নিরোধক পিল হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, হয়েছে তো? ব্যাস, এবার দেখো, ইহা ওভারির উপর ক্রিয়া করে ওভারির উপর ক্রিয়া করে ওভাম প্রোডাকশনকে রোধ করে। প্রোডাকশন বা ওভামের উৎপাদন রোধ করে, ফলে এটি প্রেগন্যান্সিকে প্রিভেন্ট করে বা প্রেগন্যান্সি হতে দেয় না। ফলে এটি প্রেগন্যান্সিকে প্রিভেন্ট করে বা প্রেগন্যান্সি হতে দেয় না, বা প্রেগন্যান্সি রোধ করে। তাহলে যদি বলে যে এটি কখন রেফার করবে, তখন বলবে এটি গর্ভ নিরোধক হিসাবে প্রেগন্যান্সিকে রোধ করে। ঠিক আছে, 1 নম্বর কথা। আচ্ছা, 2 নম্বর দেখো, এছাড়াও এই ঔষধটি
এছাড়াও এই ওষুধটি বিভিন্ন প্রকার গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, বিভিন্ন প্রকার গাইনি প্রবলেম, এক কথায় বিভিন্ন প্রকার গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, যেমন লিখেছ, যেমন ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া, irregular menstruation, আর হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিস প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত হয়। এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিস, এটা একটা রোগ, গাইনোকোলজিক্যাল রোগ। এন্ডোমেট্রিওসিস এতে এটি ব্যবহৃত হয়। এটা তো বলেছি ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন কম্বিনেশনে তৈরি হয় ওষুধটি। আর এই ওষুধটি 21টি ট্যাবলেট মেন্স শুরুর 5ম দিন থেকে প্রতিদিন একটা করে খেতে হবে। শুরুর 5ম দিন থেকে, শুরু যেদিন হলো তার 5ম দিন থেকে, 5ম দিন থেকে শুরু করবে, 3 ডে থেকে শুরু করবে, যার যত দিনই হোক 5 দিন থেকে শুরু করে দিতে হবে। বুঝা গেল? 21টা খাবে, 5 দিন প্লাস 21 মানে 26 দিন অবধি, তারপরে বন্ধ। ঠিক আছে? এবার দেখো সাইড এফেক্ট কি কি দেখা যায় এই ওষুধটি খাওয়ার জন্য। এই ওষুধটি খাওয়ার জন্য সাইড এফেক্ট কি কি দেখা যায়? এক নম্বর হচ্ছে বমি ভাব, মানে নসিয়া। 2 নম্বর হচ্ছে বমি, ভমিটিং, ভমিটিং, বমি ভাব, বমি হয়েছে। পেটের যন্ত্রণা বা পেটে একটা অস্বস্তি ভাব, পেটের যন্ত্রণা বা পেটের অস্বস্তি ভাব, যে কোনো একটা লিখে যাবে। বমি ভাব লিখেছ, বমি লিখেছ, পেটের যন্ত্রণা লিখেছ, 3টে সাইড এফেক্ট লিখে 4 নম্বর লিখবো ওজনের পরিবর্তন ঘটতে পারে, বা বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। একসাথে তো ওজন বেড়ে যায়,
ম্যাক্সিমাম ক্ষেত্রে শরীরের ওজন বেড়ে যায়। ভালো হ্যাঁ, ভালো ওজন বাড়াটা ওইভাবে সাইড এফেক্ট ভালো, সাইড এফেক্ট ভালো হয়, সাইড এফেক্ট ভালো হয়। অনেকে আছে স্যার রোগা, তারা যদি খায় ওইভাবে ওজন বেড়ে যায়, ওটা শরীরের পক্ষে ক্ষতি। আমি ওই সাইড এফেক্ট গুলো বলছি, সাইড এফেক্ট মানে তো ক্ষতি, সেটাই তো দিচ্ছ। একটা 4 নম্বর দিকে ওজনের গন্ডগোল হতে পারে, হয় বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে, ঠিক আছে। 5 নম্বর দিকে চামড়ায় বিভিন্ন ধরনের উদ্ভেদ হতে পারে, চর্মে বিভিন্ন প্রকারের ইরাপশন দেখা দিতে পারে, চামড়ায় বিভিন্ন প্রকারের উদ্ভেদ হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, মানে ইরাপশন, ইরাপশন ঘামাচির মতো জিনিস, ব্রণ, যেমন বলছি ব্রণ দেখেছো, ওইরকম উদ্ভেদ মুখে হয়েছে। চামড়ায় মানে হচ্ছে মুখে ছাপ পড়তে পারে, ছাপ কালো কালো, যেমন বলেছে মুখের ছাপ। মেসেদার মতো এক ধরনের মানে আর কি পিগমেন্টেশন মুখের মধ্যে দেখা দিতে পারে, হয়েছে। আচ্ছা, এর সঙ্গে মাথা যন্ত্রণা হতে পারে, মাথা ঘুরতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে আর মাথা ঘুরতে পারে। ঠিক আছে। আর 4 নম্বর লাস্ট হচ্ছে প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে। এবার হচ্ছে সাবধানতা বা প্রিকশন। এই ওষুধটি শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, সবচেয়ে সোজা কথা। দেখো দেখছো, এই ওষুধটি শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। উচ্চ রক্তচাপ বিশিষ্ট লোকেদের এটি দেওয়া উচিত নয়। উচ্চ হাই প্রেশার যাদের আছে তাদের এটি খাওয়া চলবে। হয়েছে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে, প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের সময় এটি ব্যবহার করা উচিত নয়। প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের সময় এটি ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এটি ব্যবহার করা উচিত নয়। একই কথা, দুটো আলাদা কথা নয়। প্রেগনেন্সি আর ল্যাকটেশনের বাংলা হচ্ছে গর্ভাবস্থা ও স্তন্যদানকাল। বুঝে গেলে? তোমরা প্রেগনেন্সি ও ল্যাকটেশনের সময় লিখতে পারো, অথবা প্লেন একদম গোদা বাংলায় লিখতে পারো। 4 নম্বরে লেখো জন্ডিস, ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন টিউমার, ডায়াবেটিস প্রভৃতির ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়।
ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাসের টিউমার বা ইউটেরাইন টিউমার, ডায়াবেটিস প্রভৃতি রোগীদের এটি দেওয়া উচিত নয়। আর হচ্ছে লেখো যাদের হাইপার সেন্সিটিভিটি আছে স্কুলের পরিষ্কার নেই, যাদের হাইপার সেন্সিটিভিটি আছে তাদের এটি ব্যবহার করা উচিত না। যে কোনো ওষুধে হাইপার সেন্সিটিভিটি থাকলে চলবে, মানে ওই ওষুধে যদি অ্যালার্জি থাকে, হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি, যদি ওটা না বুঝতে পারো ব্যাকটেরিয়া অ্যালার্জি লিখে রাখো, ওটা বুঝতে পারো। কম্বিনেশন পিলে যদি অ্যালার্জি থাকে তবে ওটি ব্যবহার করা যাবে না। দেখেছো? আর একটা দেখবো, এই ওষুধ চলাকালীন সিগারেট স্মোকিং বা অ্যালকোহল এই জাতীয় নেশা করা উচিত নয়। লাস্ট হচ্ছে এটি খালি পেটে খাওয়া উচিত, সবসময় খাওয়ার পর খাওয়া। Oral rehydration solution. যখন ডায়রিয়া ওআরএস ওরাল রিহ্যাবিলিটেশন সলিউশন, যখন ডায়রিয়া, এক্সেসিভ ভমিটিং, তারপর হচ্ছে এক্সেসিভ সোয়েটিং, অতিরিক্ত ঘাম, fever with dehydration, অনেক সময় টেম্পারেচার প্রচুর হয়ে গিয়ে ডিহাইড্রেশন দেখা যায়, তারপর বলা ফিভার উইথ ডিহাইড্রেশন। প্রভৃতি ক্ষেত্রে ডিহাইড্রেশন রোধ করতে এটি ব্যবহৃত হয়।
ঠিক আঙুলটা হয়। এটা ওআরএস বাইকার্বনেট, এই কম্পোজিশন থাকে। হ্যাঁ, 3.5 সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট 2.5 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড 1.5 গ্রাম, গ্লুকোজ 20 গ্রাম, টোটাল 27.5 গ্রাম। ওআরএস এটা হচ্ছে তোমার সাইট্রেট। ডাইসোডিয়াম সাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ডাইসোডিয়াম সাইট্রেট, গ্লুকোজ। ডাইসোডিয়াম সাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড।
এটা হচ্ছে নিউ ফর্মুলা, একসাথে সোডিয়াম আর সাইট্রেট একবারে মিশিয়ে দিয়ে নতুন একটা ফর্মুলা করা হবে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেকমেন্ডেশনে এখন তোমরা যত ওয়ারেসের প্যাকেট পাবে সব এই কম্পোজিশনের পাবে। এগুলো আগে ছিল পুরনো, যে বাইকার্বনেট এক ধরনের ছিল, সাইট্রেট এক ধরনের ছিল, এখন একবারে দুটোকে মিলিয়ে দিয়ে একটা নতুন ফর্মুলা প্যাকেট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কিভাবে এবার এটা ইউজ করবে? দেখবে 1 লিটার জলে 1 লিটার জলে 1 লিটার পরিষ্কার জলে 1 প্যাকেট গুলতে হবে। গুলে চিলড্রেন 2 বছরের নিচের বাচ্চাদের ডেক্সট্রোজ, ওখানে গ্লুকোজের জায়গায় আরো সহজে হজম হতে পারে ডেক্সট্রোজকে দিয়ে দেওয়া হবে। ডেক্সট্রোজ DEXTROZ Dextrose 20 0.5 গ্রাম। নিচে 20.5 ডেক্সট্রোজ না না ওটা টোটালটা করা ডেক্সট্রোজ 30 আমাদের টোটাল করে দেখি, তবে ওটা টোটালটা দাঁড়ালো। এবার ডোজটা বলুন স্যার। হ্যাঁ, এবার লেখা হয়েছে স্যার। এবার ডোজ এবার ডোজ লেখো, চিলড্রেন আন্ডার 2 ইয়ার্স, 2 বছরের নিচে বাচ্চাদের 50 থেকে 100 ml, ওটা লিখে তো 1 লিটার পরিষ্কার জলে 1 প্যাকেট গুলতে হবে। এটা লিখে নাও আগে, 1 লিটার পরিষ্কার জলে 1টা প্যাকেট গুলে নিতে হবে, পরিষ্কার জল। ঠিক আছে, আর তোমার কেমন ভাবে দেবে? 2 বছরের নিচে বাচ্চাদের 50 থেকে 100 ml প্রতিবার পায়খানা করার পর। স্যার 2 ইয়ার্স বিলো চিলড্রেন তো। হ্যাঁ, এবার লেখো 2 থেকে 10 বছরের বাচ্চাদের 10 বছরের বাচ্চাদের 100 থেকে 200 ml প্রতিবার, মানে প্রতি পায়খানা করে, পার ইচ টুল 100 থেকে 200 200 ml প্রতিবার পায়খানা করে আসার পর 100 থেকে 200 ml দিতে হবে। অ্যাডাল্টদের ক্ষেত্রে 1 গ্লাস প্রতিবার পায়খানা করার পর। এক গ্লাস মানে 350 থেকে 400 ml। যদি ওয়ারেস না পাও, হোমমেড ওয়ারেস করে নিতে হবে। নুন আর চিনি পরিষ্কার জলে গুলে হোমমেড করতে হবে। সেক্ষেত্রে কিভাবে করা হয়? দিতে পারো, তবে হোমমেডের ক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন আছে সুগার। আবার বলবো, 2 বছরের নিচে হচ্ছে 50 থেকে 100 ml পার স্টুল, পার ইচ স্টুল, মানে প্রতিবার পায়খানা করার পরে 50 থেকে 100 ml 2 বছরের নিচে।
2 থেকে 10 বছরের মধ্যে 100 থেকে 200 ml 100 থেকে 200 ml পার স্টুল, আর অ্যাডাল্টের ক্ষেত্রে 1 গ্লাস করে প্রতিবার পায়খানা করার পর। ঠিক আছে? এছাড়াও মানে তোমার ডিহাইড্রেশনের কন্ডিশন ওয়াইজ এটা এফেক্ট হতে পারে। ভমিটিং ওই একই ডিহাইড্রেশনে ভমিটিংও থাকে। ঠিক আছে? এবার ডিহাইড্রেশন হয়েছে কি করে বুঝবে? সাইন অফ ডিহাইড্রেশন লিখে নাও। সাইন অফ ডিহাইড্রেশন, ড্রাইনেস অফ মাউথ, মানে মুখ শুষ্ক ভাব, মুখে শুষ্ক ভাব। তুমি কি দেখে বুঝবে যে ডিহাইড্রেশন হচ্ছে? সেটা হচ্ছে মুখে শুকনো শুকনো ভাব হবে, জল পিপাসা পাবে, থার্স্টি, ড্রাইনেস অফ মাউথ। 2 নম্বর হচ্ছে থার্স্ট, পিপাসা। 3 নম্বর হচ্ছে সানকেন আই, চোখগুলো ওপরে ঢুকে যাবে। SUN KEN, সানকেন আই, অনেক চোখগুলো ওপরে ঢুকে যাওয়াকে আমরা সানকেন আই বলি। ঠিক আছে? আর হচ্ছে তোমার প্রমিনেন্ট জাইগোমেট্রিক প্রমিনেন্স, জাইগোমেট্রিক গুলো প্রমিনেন্ট হয়ে যাবে। জাইগোমেট্রিক, হ্যাঁ, ফেসিয়াল যে কোর্স করিয়েছিলাম তার মধ্যে জাইগোমেট্রিক বলেছিলাম তো, গালের হাড়ের নাম জাইগোমেট্রিক। হ্যাঁ, ওটাকেও এই যে গালের হাড়টা না, চোখ ঝুঁকে গেলে পরে গালের হাত দুটো উঁচু হয়ে যাবে, তাকে বলা হয় জাইগোমেট্রিক প্রমিনেন্স। জাইগোমেট্রিক প্রমিনেন্স দেখা দিলে তারপরে উইকনেস, খুব শরীর দুর্বল হয়ে পড়বে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে লো ইউরিনারি আউটপুট, পেচ্ছাপের পরিমাণ কমে যাবে। যত শরীর ডিহাইড্রেশন হবে পেচ্ছাপের পরিমাণ তত কমতে থাকবে। এক সময় অ্যানিউরিয়া দেখা দেবে, সিভিয়ার অবস্থায় অ্যানিউরিয়া দেখা দিতে পারে। অ্যানিউরিয়া মানে হচ্ছে পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এই কটা জিনিস তোমার দেখে আমাদের ডিহাইড্রেশন হয়েছে কিনা বুঝতে হবে। আর একটা হয় স্কিন পিঞ্চ, স্কিন পিঞ্চ পজিটিভ হয়। পেটের চামড়াটা এরকম ভাবে মুচকে এরকম ধরে ছেড়ে দিলে মুচকেই থাকবে। যদি স্কিন পিঞ্চ নেগেটিভ মানে কি ছেড়ে দেবো আস্তে আস্তে মিলিয়ে যাবে। আর যদি কিছুক্ষণ থেকে যায় তার মানে পিঞ্চ পজিটিভ মানে ওর ডিহাইড্রেশন আছে। তারপরে SKIN, স্কিন পিঞ্চ পজিটিভ হবে। এই কতগুলো জিনিসকে আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে? দেখে নিয়ে এখন একটু ডিহাইড্রেশন এই অনুপাতে ওআরএস খাওয়া হবে। আর হোমমেড ওআরএস কিভাবে তৈরি করবে? 6 চামচ চিনি আর 1/2 চামচ নুন 1 লিটার পরিষ্কার জলে গুলে আমরা হোমমেড ওআরএস বানাতে পারি। 6 চামচ চিনি, 1 চামচ, 1/2 চামচ 6 চামচ চিনি, 1 চামচ 1/2 চামচ নুন। 1 লিটার পরিষ্কার পরিশুদ্ধ জলে গুলে আমরা হোমমেড করতে পারি। ঠিক আছে? এতে কাজটা স্যার ভালো হয়। 200 ml জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন সোজা হিসাব। যদি আরো ছোট করতে চাও 200 ml জলে 1 চামচ চিনি আর 1 চিমটি, মানে 1 চিমটি মানে হচ্ছে দুটো আঙুলে এরকম ভাবে নিয়ে যেটুকু নুন উঠবে, দেখেছি স্যার ওটা একবারে খাওয়ার থেকে অল্প অল্প করে ওই তো ওইটা গুলো একসঙ্গে খাই দিলে। 200 ml মতো জল নিলে 1 চামচ চিনি নিলে আর 1 চিমটে নুন দিয়ে গুলে সঙ্গে সঙ্গে খাই দিলে পুরোটা, আর রাখতেই হলো। আচ্ছা, মানে ওটা 200 ml জলে। হ্যাঁ, ওই ছোট করে বানাতে পারো। 200 ml জলে 1 চামচ চিনি আর 1 চিমটি নুন একবারে চলে। ব্যাস মোটামুটি আর মোটামুটি শেষ হয়ে গেল, তাই তো? ওআরএস ওসিপি কি ছিল তো? আর কি বাকি আছে?
নেক্সট দিন রিভাইজ হবে, সব পড়ে আসবে, তারপরে দিনে পরীক্ষা। এই তো পরীক্ষা কত তারিখ? 22 তারিখ। আজকে কত তারিখ? 8 তারিখ। মাঝে আরেকটা রবিবার আমরা পাবো আলোচনার জন্য। সেখানে আমার বলে দাও আজকে যে কি আর বাকি আছে, তোমাদের কি পড়াতে হবে। হয়ে গেছে? সেটা তো কনফার্ম বলে দেবে। আমাদের যেটুকু পড়াবার আমি বলি, আর কিছু বাকি থাকলে বলো, একটা কাগজের দিকে আমায় দিয়ে দাও যে এই জিনিসগুলো আর আমাদের বাকিকে পড়াতে হবে। প্রথম 21টা ড্রাফট তোমাদের পরীক্ষায় হবে। তার মধ্যে যত ইম্পর্টেন্ট ড্রাফট বলেই দিয়েছি, ছোটখাটো ড্রাফটগুলো বলে দিয়েছি। এর মাঝেও যদি আরো বাকি থাকে রাখে, তবে সেটা তোমরা আজকে আমাকে বলে দাও। আর একটাই ক্লাস বাকি আছে, সেই ক্লাসে আমরা রিক্যাপিচুলেট করাবো, আর যে ড্রাফটগুলো হয়নি সেগুলো অল্প অল্প করে লিখিয়ে দেবো। সেইটা আমার বল। মেট্রোমিটার কি আজকে পড়িয়েছেন? আমরা আগে মেট্রোমিটার আগের দিন করাইনি। ইভেন্টার তো আর মেট্রোমিটার তো একসাথে করলাম না। কনস্টিপেশন স্যার হয়ে গেছে। প্রত্যেকই আমি ওষুধগুলোর কথা বলছিলাম। ওষুধ ওটা তো ওই স্যার পড়াচ্ছে তোমাকে। কনস্টিপেশন লিভার রোগগুলো তো পড়াচ্ছে, তাও রোগ অনেক দিয়ে দিয়েছি ওষুধ পড়াতে। তুমি শুধু 21টা ওষুধের মধ্যে দেখো ওষুধটা বাকি আছে, আর কিছু দেখতে হবে। আচ্ছা, আর একটা অপশন দিয়ে রাখলাম 983007247442 হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কারো গোচরে কিছু পড়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, স্যার এই ওষুধগুলো বাকি আছে, ভালো করে দেখে শুনে ওই রবিবারের আগে 724742 9830। এই নাম্বারটা আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই, ফোন নাম্বারও এটাই। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি পেয়ে যাব পার্সোনালি। এবার তোমরা পড়াশোনা করতে গিয়ে 21টার আগের মধ্যে যেটা বুঝতে পারবে না, এটা তো লিখবে যে এটা পড়ানো হয়নি। আর যেগুলো বুঝতে পারোনি, আলোচনার দরকার আছে, সেই ওষুধগুলো মেনশন করবে, স্যার আপনি লিখিয়েছেন কিন্তু আমি বুঝতে পারিনি, একটু আলোচনা করে দিলে ভালো হবে। ওই 21টার মধ্যে যে যেগুলো বলবে আমি সেইগুলো আবার ওই ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? এই অফারটা দিয়ে দিলাম, তোমরা এবার পড়ো, ঠিক আছে।